বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। 2024-এর যে অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থান, তার 2 বছর পূর্তি হলো গতকাল। নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদদের মানুষ স্মরণ করেছে বাংলাদেশের জনগণ। রাষ্ট্রীয়ভাবে সেটা করা হচ্ছে, সরকারিভাবে, এবং সেই সময়কার যে অঙ্গীকারগুলো সেগুলো স্মরণ করবার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমও এই বিষয় নিয়ে নানা অনুষ্ঠান করছে। মূলত জুলাই অভ্যুত্থান, তার 2 বছর পূর্তি, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু, এবং আমার ডানে রয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস-এর প্রাক্তন চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। 2 বছর পূর্তি উপলক্ষে দুটো অনুষ্ঠানের কথা আমরা কালকে স্মরণ করতে পারি। একটি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আয়োজন, সেখানে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়, সেটি নিয়ে যথেষ্ট পরিমাণে হইচই হয়েছে এবং এনসিপি নেতারা সেখান থেকে বেরিয়ে গেছেন। এমনকি এই হট্টগোলের মুখে বিদেশি অতিথি যারা ছিলেন তারাও বেরিয়ে গেছেন। এটা একটা চিত্র। আরেকটা চিত্র হচ্ছে যে জুলাই জাদুঘরের অনুষ্ঠানে সেখানে প্রধানমন্ত্রী ছিলেন, মঞ্চে নির্ধারিত চেয়ার না থাকলেও মঞ্চে বসার যে আয়োজন সেটাকে পরিবর্তন করে দর্শক সারি থেকে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী মঞ্চে তার বসার ব্যবস্থা করেছেন। সো এটা আবার আরেকটা দৃশ্য। সো আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই যে উদযাপন, আয়োজন, স্মরণ কেমন হলো, তারপর আমরা বাকি প্রসঙ্গে যাব। মিস্টার শামসুজ্জামান দুদু। জি, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই 24-এর যে গণঅভ্যুত্থানে, এটাকে মহান যেভাবে বলি না কেন, এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটি 18 বছরের ধারাবাহিক একটি পরিসমাপ্তি। 36 দিন, মানে 36শে জুলাই বলা হয়। তো এই গণঅভ্যুত্থান বাংলাদেশের 15 থেকে 17 বছরে যে লাগাতার স্বৈরতন্ত্রের একটা ভূমিকা তৈরি হয়েছিল এবং যা আমাদের গণতন্ত্রকে বিপন্ন করেছিল এবং বাংলাদেশের রাজনৈতিক চরিত্রও বদলে দিয়েছিল, সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবার আমরা একটি গণতন্ত্রে ফিরে আসার সুযোগ পেয়েছি। 35 বছর রাজনৈতিক জীবনে, মানে শেখ মুজিবের সময় থেকে 55 বছরের ভিতরে গণতন্ত্রের উত্থান, আবার পতন, আবার উত্থান, আবার বিতর্ক, এই ধরনের নানান ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমরা 55 বছর পার করেছি। শেখ মুজিবের জামানায়, অর্থাৎ বাংলাদেশের প্রারম্ভে, মানে শুরুতেই আমরা বাকশাল দেখেছি। সকল রাজনৈতিক দল বাতিল করে একটি মাত্র রাজনৈতিক দল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সংক্ষেপে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার জেল খেটেছেন, প্রতিজ্ঞা আবদ্ধ হয়েছেন তিনি যদি কখনো ক্ষমতায় যান তাহলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবেন, মানুষের অধিকার ফিরিয়ে দেবেন। সর্বশেষ যেটা 70-তে তিনি জয়লাভ করেছিলেন, কিন্তু ক্ষমতা পাননি। কিন্তু 71-এ 71 মুক্তিযুদ্ধের পরবর্তীতে স্বাভাবিক কারণেই 70-র নির্বাচনকে ধরেই তাকেই ক্ষমতা হস্তান্তর করা হয় বা তিনি ক্ষমতায় আসেন। ক্ষমতা হস্তান্তর বললে ভুল হবে, যে ধারাবাহিকভাবে, যেটা মুক্তিযুদ্ধে কালীন সময় প্রবাসী সরকার ছিল, সেটি আওয়ামী লীগের সরকার ছিল, সেই সরকারই মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিব আসেন এবং খুব দ্রুতই, আমার কাছে এটা খুব একটু খারাপই লেগেছে যে শেখ মুজিব এসে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন মুক্তিযুদ্ধকালীন সময়ের প্রধানমন্ত্রীকে সরিয়ে, এবং জনাব তাজউদ্দিন সাহেব শুধু সরেননি, প্রথমে অর্থমন্ত্রী, তারপরেও একসময় মন্ত্রী পরিষদ থেকে বাদ গিয়েছিলেন, এমনকি দল থেকেও বাদ গিয়েছিলেন। তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে মুক্তিযুদ্ধকালীন সময়ের সবথেকে অপমানজনক একটি ঘটনা।
কারণ তারই নেতৃত্বে, শেখ মুজিবের নামে আর তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে এই দেশে সীমাহীন ত্যাগ, লক্ষ লক্ষ মানুষ, মা বোনের আব্রুহারণের মধ্য দিয়ে বাংলাদেশ। তো শুরুতেই আমরা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্র হারিয়েছি। তারপরে তো অনেক ঘটনা, 15ই আগস্টের ঘটনা, শহীদ জিয়া রহমানের গণতন্ত্রে ফিরে আসার উদ্যোগ, হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে সামরিক শাসন এবং শহীদ জিয়াকে হত্যা করা। তো এর মধ্য দিয়ে সর্বশেষ শেখ হাসিনার দীর্ঘ 18 বছরের স্বৈরতন্ত্র। এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিরামহীন আন্দোলন, লড়াই, পরিসমাপ্তি 24-এর গণঅভ্যুত্থান। তো এই গণঅভ্যুত্থান একটা সুদীর্ঘকালের বাংলাদেশের মানুষের লড়াই সংগ্রামের অংশ। সেখানে শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছেন, আওয়ামী লীগাররা, দায়িত্বপূর্ণ নেতারা পালিয়ে গেছেন। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে, নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতায় আসছে, বারবারই গণঅভ্যুত্থানের পর, মানে 90-এর গণঅভ্যুত্থানের পর বেগম জিয়া প্রধানমন্ত্রী, আর 24-এর গণঅভ্যুত্থানের পর নির্বাচনের মধ্যে দিয়ে তারেক সাহেব প্রধানমন্ত্রী। মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক উচ্চ স্তরে। তারা যে জিনিসগুলো চায়, আইন শৃঙ্খলা ভালো হোক, বেকারদের কর্মসংস্থান তৈরি হোক, সুযোগগুলো আসুক, এবং মানে মানুষের খাদ্য নিরাপত্তা যেন নিশ্চিত হয়, এই সব ঘটনার বাইরেও অনেক চাওয়া পাওয়া আছে। সেই চাওয়া পাওয়া যদি এই সময়ে সম্ভাবনা দেখা দিয়েছে উত্তরণে, সফলভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি বা বর্তমান সরকার উত্তরণ ঘটাতে পারে, তাহলে বাংলাদেশের সুদীর্ঘ 55 বছরের ইতিহাসে যা আমরা পাইনি সেটা পেতে পারি। সো যেটা আমি উল্লেখ করলাম যে কালকে এই উদযাপন উপলক্ষে দুটো দৃশ্য আমরা দেখলাম, একটাতে হই চই, হট্টগোল, অপ্রীতিকর অবস্থা এবং ইতিহাস বিকৃতির অভিযোগ। যারা অভিযোগ করছেন তারা বলছেন আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে নিজেদের করে ফেলেছিল, বিএনপিও তেমন জুলাই এর ইতিহাসকে নিজেদের করছে, এনসিপি এবং তাদের অভিযোগ। এবং তথ্যচিত্রে যেমন আবু সাইদের ভূমিকার কথা নেই বা তার ছবি নেই, অন্যান্য আরও অনেকগুলো প্রসঙ্গনীয়, এমনকি স্বয়ং অস্থায়ী রাষ্ট্রপতি নিজেও হতাশা ব্যক্ত করেছেন। অন্যদিকে আমরা আবার কারো কারো ভাষায় অতিরিক্ত সৌজন্যতা দেখা গেল, প্রধানমন্ত্রী যেটা দেখিয়েছেন এই একটি অনুষ্ঠানে তিনি প্রফেসর মোহাম্মদ ইউনূসকে, তিনি নির্ধারিত আলোচক বা বক্তা না থাকা সত্ত্বেও তাকে নিয়ে নিজে সাইডে চলে গেছেন, একেবারে মধ্যবর্তী চেয়ারটাতে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ছেড়ে দিয়েছেন। সো দুটো দৃশ্যই একটু আলোচনার মধ্যে ছিল, সে কারণে সেই সম্পর্কে আপনার মতামতটা আমি একটু শুনতে চাই। প্রথম কথা হচ্ছে যে সৌজন্যতা যদি অতিরিক্ত হয় সেটা অন্য মাত্রায় রূপান্তরিত হতে পারে। প্রধানমন্ত্রী একটা জিনিস, প্রধানমন্ত্রী যার সৌজন্যতা দেখাচ্ছেন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি একটা সম্মানিত ব্যক্তি, নোবেল লরিয়েট এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন, অবশ্যই সম্মানিত ব্যক্তি। কিন্তু মুরব্বী হিসাবে তাকে কতটুকু দেখানো যাবে, এটাও একটা মানুষের ব্যক্তিত্বের সঙ্গে যাচ্ছে কিনা, এটা মানুষের চোখে আসতে পারে। শৃঙ্খলার ক্ষেত্রে আমাদের দেশটা বরাবরই মানে নিজেরটুকু ভাবে, যেমন এনসিপি তাদের অনেকেই আছে গণঅভ্যুত্থানে একটা ভূমিকা পালন করেছে, কিন্তু জাতীয় নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে তাদের একটা ভাবতে হবে, কিন্তু জনগণ তাদেরকে কিভাবে দেখছে, প্রধান শক্তি হিসাবেও না, দ্বিতীয় শক্তি হিসাবেও না। অর্থাৎ সরকার বিএনপি, দ্বিতীয় শক্তি জামাত, তারা তৃতীয় শক্তি অনেক নিচের, সেটি এনসিপি। হ্যাঁ, তাদের মূল্যায়নের প্রসঙ্গটা, তাদের জায়গাটা থাকার প্রসঙ্গটা, এটা আমি ছোট করে দেখছি না। যদি কেউ করে থাকে সেটি তাদের দায়িত্ব নিতে হবে। এই ধরনের একটি মহৎ সভা, অর্থাৎ স্মরণ সভা, মানে গণঅভ্যুত্থানের সভা, সেই জায়গায় ত্রুটি থাকলে ত্রুটি কার জন্য হয়েছে যথাযথ তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এই জায়গাটা এমন একটা মিটিং, এই মিটিংটাকে আমরা শহীদদেরকে স্মরণ করছি, তাদের ব্যাপারে যদি কোনো কার্পণ্য থাকে। আপনার কথা শুনতে আমার মনে হলো, খটকা লাগলো যে এই আয়োজনটি কি
অন্য কোনো মন্ত্রণালয় বা আমি জানি না বা অন্য কোনো প্রতিষ্ঠান করতে পারতো কিনা, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আয়োজন বা তথ্যচিত্র নির্মাণ আমি এটা মুক্তিযুদ্ধ আমার বিবেচনায় আপনি যেটা প্রশ্নটা আমার কাছে উঠিয়েছেন, খটকা লাগলো বলি মুক্তিযুদ্ধ না হয় অন্য মন্ত্রণালয় দিতে পারে, অথবা বিশেষ ইভেন একটি সংস্কৃতি কমিটি, মন্ত্রণালয় যদি করতো সেটা হ্যাঁ, হয়তো, সাংস্কৃতিক মন্ত্রণালয় করতে, বা অন্য তথ্য একটা মন্ত্রণালয় যদি করতো বিশেষ আমি জানি কমিটি না। করেও করা যেত, খুব ভায়াবল একটা কমিটি আমরা করতে পারতাম, সবাইকে নিয়ে করতে পারতাম। যেহেতু এটা কোনো মন্ত্রণালয়ে যায় কিনা সেটা নিয়ে প্রশ্ন যদি কেউ তোলে তো উত্তর দেওয়া কঠিন। কারণ এই গণঅভ্যুত্থানটা বাংলাদেশের, একটু আগে আমি বললাম, মোড় ঘুরিয়ে দিয়েছে। সেই জায়গাটা যারা এর সঙ্গে সম্পৃক্ত তারা যদি মনে করে অপদস্থ হচ্ছে অথবা অবজ্ঞার পড়ছে, কষ্ট লাগবে। এবং আরেকটা প্রশ্ন আছে যে মুক্তিযুদ্ধকে যেহেতু জুলাইকে যেহেতু মুক্তিযুদ্ধের পাশাপাশি দাঁড় করাবার একটা চেষ্টা অনেকের মধ্যে ছিল, সেই কারণে এই প্রশ্নটা হ্যাঁ আসতে পারে, কারণ আসতে পারে যে মুক্তিযুদ্ধ এটাকে মন্ত্রণালয় আচ্ছা দায়িত্ব দিচ্ছে, সেই কারণে তারা করতে পারে। তবে আমি মনে করলাম এই জায়গাটাই যুক্তিযুক্ত হতো মন্ত্রণালয়ের ভিতরে না নিয়ে গিয়ে, বাইরে কোনো হ্যাঁ, এটা কমিটি করে দিয়ে বাইরে গিয়ে একটা বিশেষ, হ্যাঁ, খুব বেশ পাওয়ারফুল কমিটি করে এই অনুষ্ঠানটা আমরা করতে পারি। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনি আমার প্রশ্ন শুনছিলেন, মিস্টার দুদুর উত্তরও শুনছিলেন, সো আপনার টেক। প্রথমেই আমি যে 2 বছর আগে জুলাই মাসে, আগস্ট মাসের ফার্স্ট উইকে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তবে সেই সাথে এই কথাও বলি যে গত 2014 সন, 13 সন বা তার আগের থেকে আমরা যে গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, গণতন্ত্রের জন্য যে ত্যাগ, এবং তাতে যারা গুম হয়ে গেছেন তারাও তো শহীদ। যারা ক্রস ফায়ারে মারা গেছেন বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, তারাও তো শহীদ। তাদের কথাও তো আপনার বিবেচনায় আনতে হবে। এই যে 5ই আগস্টে যে একটা এন্ড হলো, এটার শুরু কিন্তু অনেক আগের থেকে। গণতন্ত্রের জন্য বাঙালিদের, আমাদের এই বাংলাদেশের জনগণের যে সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু 71-এর আগের থেকেই তো সেই সংগ্রাম। 71-এর যে মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধ তো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম। সেই গণতন্ত্র কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। সেই জন্য সবাইকেই বিবেচনায় নিতে হবে। যারা গুম হয়ে গেছে, 2013 সনে, 2012 সনে, যারা আহত 13, হয়েছে, 14, 15, আমরা তো এগুলি জানি, আমরা তো এগুলি হিসাব করে দেখেছি। সেটাকেও বিবেচনায় নিয়ে করতে হবে। এখানে যে ঘটনাটা ঘটছে, যে ঘটনাটা ঘটলো এই 5ই আগস্টে জুলাই জাদুঘর যেখানে গণভবন ছিল, এটা ন্যাক্কারজনক, একেবারে একটা ন্যাক্কারজনক ঘটনা হয়েছে। যেখানে মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত, মহামান্য রাষ্ট্রপতিকে কিন্তু সবাই শ্রদ্ধা করতে হবে। বাংলাদেশের পতাকা তার সামনে কিন্তু নমিত হয়। এই জ্ঞানটা যাদের ছিল না, তাদের উপর কীভাবে আমরা আশা করি যে ভবিষ্যতে এ হবে। এইখানে ডকুমেন্টারিতে ভুল হতে পারে, শুধু ডকুমেন্টারিতে কেন, এই যে জুলাই জাদুঘর নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলছিলেন যে কারেকশন করবো আমরা। আচ্ছা, কারেকশন করবে। এখানে তো এমন না যে একজন লোকের কথাই এইখানে এই আন্দোলনটা হয়েছে। এখানে সবাই নির্যাতিত, নিপীড়িত ছিল, প্রত্যেকেই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত ছিল, দুর্নীতি ছিল, দুঃশাসন ছিল। এগুলির বিরুদ্ধে তো স্বতঃস্ফূর্তভাবেই নেমে এসেছে। এখানে কাউকে তো যদি দেন, কাউকে একজনকে দিতে হয়। ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চে উঠালেন, তো উনি তো মাস্টার মাইন্ড। উনি যাকে মাস্টার মাইন্ড করছে, সে মাস্টার মাইন্ডেরই কই, ইতিহাস কই, মেটিকুলাস ডিজাইনের কথা কোথায় সে ডকুমেন্টারিতে? সুতরাং একটা ডকুমেন্টারিতে যেভাবে তুলে ধরা হয়েছে বাংলাদেশটা হয়, তার জন্য যে মহামান্য রাষ্ট্রপতির সামনে, আপনারা সরকার প্রধানের সামনে করতে পারেন, কিন্তু রাষ্ট্রপতির সামনে এই ধরনের উচ্ছৃঙ্খলতা আমাদের দেখেন, অ্যাম্বাসেডাররা যেভাবে চলে গেল, তারা চলে গেল কেন? নিরাপত্তাহীনতা। আপনার নিরাপত্তাহীনতার কারণে তারা কিন্তু এখান থেকে চলে যেতে বাধ্য হলো, রাইট? তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তাদেরও তো সিকিউরিটি লোকজন আছে। এটা আমাদের তো জন্য খুবই দুর্ভাগ্যজনক। এটা আমরা আশা করতে পারি না। আমি কিছুটা হতাশ হয়েছি। কিন্তু আপনি প্রধানমন্ত্রী প্রফেসর মোহাম্মদ ইউনূসকে মঞ্চে নিয়ে গেলেন, পুরো এটা জিনিসটা হলো কি, দেখেন যে লাস্ট মোমেন্টে দাওয়াত করা, যে উনি বা গেলেন কেন? উনি যেখানে ছিলেন সেখানে থাকতে পারতেন। তাকে তো মঞ্চে নেওয়ার জন্য আগে প্ল্যান করা ছিল না, তার জন্য চেয়ার ছিল না।
তার জন্য তার লেখাও ছিল না সে কি বক্তৃতা দেবে, তারপরে কি, তারপরে যে তাকে উনি গেলেন, যাওয়াটা ঠিক হয় নাই। আর তাছাড়া ওনার যে ভূমিকা, ওনার যে এই যে ঘটনাটা ঘটলো, এইটার স্পিরিচুয়াল গুরুকে, এই যে মব করলো তো এরা, এক ধরনের মব হলো, এই মবটার স্পিরিচুয়াল গুরু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যে একটা জেনারেশনকে উনি উচ্ছৃঙ্খল, অশ্লীল, দুর্নীতিবাজ করে চলে গেছেন। চলে যায় উনি দেখতেছেন, মিটমিটে হাসতেছেন হয়তো, যে দেখো দেখো আমি কি করে দিছি। এটা করা উচিত, আমাদের চিন্তা করা উচিত, যারা সব দলেরই, জামাত বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন বা অন্যান্য রাজনৈতিক দলের, যে আজকে জাতীয় জীবনে এই ধরনের একটা অনুষ্ঠানে এই ধরনের উচ্ছৃঙ্খলতা এরপরে কী হবে? আপনি এরপরে তো অনুষ্ঠান করতে পারবেন না। আরেকটা বিষয় আমি বলতে চাই, যে জুলাইয়ের যে চেতনাটা ছিল, জুলাইয়ের চেতনা আমি ধারণ করি। জুলাইয়ের চেতনা ছিল যে আমরা একটা ডিক্টেটোরিয়াল সরকারের অধীন থেকে মুক্ত হব, আমরা দুর্নীতির মুক্ত হব, আমরা বৈষম্যহীন একটা সমাজ করব। সেটা কি হয়েছে? আজকে কি দুর্নীতি কমছে? আজকে কি আপনার দুঃশাসন কমছে? আজকে পথে ঘাটে মারা হয়, পুলিশ বাহিনী সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে গেছে, আমাদের কি ইনভেস্টমেন্ট আসতেছে? এইভাবে হলে তো ইনভেস্টমেন্ট আসবে না। আমাদের ইনভেস্টমেন্ট ছাড়া এই যে বেকার যে জনগোষ্ঠী, তাদেরকে আপনি কিভাবে সন্তুষ্ট করবেন? আপনি ফ্যামিলি কার্ড দেন, ফ্যামিলি তো আছে, এক হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে, একজনে চাকরি করলেও পারে, কিন্তু যে ছেলেটা বেকার, যে ছেলেটার 10 বছর ধরে বেকার আছে, কোথাও চাকরি খুঁজে পাচ্ছে না, পাবে কোথায়? চাকরি অ্যাডভার্টাইজমেন্ট কোথায় হয়? আপনি ইন্ডাস্ট্রি, এই গত 2-3 বছর ধরে ইন্ডাস্ট্রি কিন্তু আপনার বন্ধ হয়ে যাচ্ছে, অনেক লোক বেকার হয়ে যাচ্ছে। তাদের জন্য আপনি কী করবেন? আমি তো মনে করি কি, যখন তারেক রহমান সাহেব কার্ড সিস্টেম চালু করছেন, প্রথমেই উচিত ছিল বেকার ভাতা দেয়া, বেকার কার্ড। বেকার থাকলে বেকারদের ভিতরে একজন, অনেকে আবার বেকারই থাকতে চাইবে, আর না যদি থাকতে চায় থাকে, আপনার সুইডেনের লোকেরা থাকে, ডেনমার্কে, বলে কি কাজ করলে তো অনেক কি যায়। তো কিন্তু আপনার মানবিক দৃষ্টিতে দেখতে হবে, একটা ছেলে এমএ পাস করে কাজের ব্যবস্থা করতে হবে, তার জন্য ইনভেস্টমেন্ট দরকার, জব ক্রিয়েট করা। বেকার ভাতা তো কোনো সলিউশন না, আপনি কত টাকা দিবেন? সলিউশন হচ্ছে ইউ হ্যাভ টু ক্রিয়েট জব। জব ক্রিয়েট করতে গেলে বিদেশি অ্যাম্বাসেডারদের সামনে আপনি যদি এইভাবে মব করেন, তাহলে ইনভেস্টাররা কি আসবে? কঠিন প্রশ্ন। বিশেষ শামসুজ্জামান দুদি, একটু আমি আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাবো যে 2 বছরের আসলে অর্জন কী হলো? আন্দোলনটা শুরু হয়েছিল সরকারি চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে, একটা পর্যায়ে হেসে, এবং যেটা ডক্টর মঞ্জুর চৌধুরী যথার্থই বলেছেন, নানা কারণে মানুষের মধ্যে ক্ষোভ ছিল, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বাক স্বাধীনতা হরণ, ভোটাধিকার হরণ, মানবাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, দেশে টাকা বাইরে চলে যাওয়া, সব মিলিয়ে মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল এবং একটা পুঞ্জীভূত প্রকাশ ঘটেছে, এবং সরকারের বিদায়, ভোটাধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র প্রতিষ্ঠা, এই ছিল লক্ষ্য। কিন্তু তারপরে আমরা গ্রাফিতি, সংস্কার কমিশন, কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে এখন এটা বোঝা যাচ্ছে যে সমাজের নানা অংশ থেকে নানাভাবে এটাকে একদিকের নেতৃত্বে কে ছিল সেটা প্রতিষ্ঠা করবার চেষ্টা, আরেকটা হচ্ছে কিছু ন্যারেটিভ বা রেটরিক দেওয়ার কারণ হচ্ছে এই আকাঙ্ক্ষা ছিল। কে কতখানি বাস্তবায়নের ব্যাপারে আন্তরিক, সেটা নিয়ে একটা মৌলিক প্রশ্ন তোলাই যেতে পারে বা বিতর্ক হতে পারে, কিন্তু এখন এই যে অসংখ্য বিষয়, সেই বিবেচনা করলে আসলে 2 বছরে আমাদের অর্জন কি? অনেকে মনে করেন যে অর্জন একটাই, সেটা হচ্ছে শেখ হাসিনার বিদায়, আর বাকি অনেক কিছুতেই বিসর্জন। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইডিওলজিক্যালি, কালচারালি বাংলাদেশ অনেকখানি পিছিয়ে গেছে। এই যে মবের কথা বলি, এই মব আমাদের ছিল, হয়তো এইভাবে আমরা কখনো দেখিনি। এই যে বাংলাদেশের ইতিহাস নিয়ে এই যে এক ধরনের বেয়াদবির কালচার শুরু হয়েছে যে কোনো জায়গায়। এখন আগে তো বিতর্ক ছিল, বিরোধ ছিল, মারামারি ছিল, কিন্তু একজন নেতাকে অসম্মান করে কোন পর্যায়ে কথা বলে সেটা আগে ছিল না, যেটা আমরা গত 2 বছরে দেখলাম। এত খারাপ কিছুর মধ্যে ইভেন শেখ হাসিনা শাসনের মেয়েরা ঘরের বাইরে যেতে এত ভয় পেত না গত 2 বছরে যতখানি ভয় পেয়েছে। এই জায়গায় আসলে অর্জন কী এবং বিসর্জন কী, সেটা একটা বিষয়। এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে এখনও অভ্যুত্থানের নানান আরেকটা অভ্যুত্থান হবে, এই যে মানুষ এখন দ্বিতীয় আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুত হচ্ছে, ইতিমধ্যে জামায়াত ইসলামের আমিরও বলেছেন। তো সব মিলে একটু আপনার কাছ থেকে শুনতে চেয়েছে, মানে আমাদের অর্জনটা কি পেলাম? অর্জনের সঙ্গে এখন বিসর্জনের প্রসঙ্গটা আমি তুললাম, যে বিসর্জনের ব্যাপারটা আসছে। অর্জনটা আমার কাছে মহৎ,
আমার কাছে মনে হয়েছে যে ফ্যাসিবাদ থেকে আপনি মুক্ত হওয়ার যে উদ্যোগ সেটা 24শে গণঅভ্যুত্থান। এখন তো এনসিপি জামাত বলছে যে আপনারও আবার ফ্যাসিবাদী হয়ে উঠছেন। না, ওটা আরেক আলোচনা, কিন্তু বিএনপি ফ্যাসিবাদ হয়ে যাচ্ছে বিধায় আমি 24শে গণঅভ্যুত্থান না করে আওয়ামী জামানায় থাকবো, এটা ভাবতে পারে যারা একসময় আওয়ামী লীগের সঙ্গেই ছিল। আওয়ামী লীগের কোনো না কোনোভাবে প্রশংসা করার এসে যাবে তাদের ভিতর থেকে, মানে এটা স্বাভাবিক। যারা সমাজতন্ত্রের কর্মী ছিল তারা শ্রেণীহীন সমাজের কথা, তাদের বক্তব্য বিবৃতি চালচলন এসে যাবে, যদি বর্জিয়া রাজনীতিতেও যায়। তো এখানে যারা আছেন তাদের একটা বড় সেকশন অতীতে ছাত্রলীগের মধ্যে ছিল, যারা এই কথাগুলো বলছেন, এবং গণঅভ্যুত্থানও তাদের ভূমিকা ছিল, পরবর্তীতে পরিবর্তিত হয়েছে। জামাত মানে ছাত্র শিবির, ওর এখানে একটা অংশ আছে যারা ছাত্রলীগের নামে ছাত্রলীগের মধ্যে ছিল, পরে দাবি করছে আমরা শিবির, কিন্তু আমাদের ওই সময় পিঠ বাঁচানোর জন্য কৌশলগত কারণে আমরা ছাত্রলীগে ছিলাম। আমার এই জায়গাটায় বিতর্ক আছে আমার কাছে। তো ছাত্রলীগের নামে যারা নারীদের অসম্মানিত করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অসম্মানিত করেছে এবং গণতান্ত্রিক কর্মীদেরকে হল ছাড়া করছে, পিটিয়েছে, তাহলে তো তারাও শিবির, তারা এই কাজটা করছে, কারণ মানে ছাত্রলীগের মধ্যে ছিলাম তো। এবং এমনকি ধর্ষণ থেকে শুরু করে এমন সীমাহীন যে মানে লুটপাটও করেছে, ওই সময় ছাত্রদের টাকা পয়সা কেড়ে নিয়েছে। তো এই মুখোশধারীরা, বা যেটা এখন গুপ্ত হিসাবে চিহ্নিত হচ্ছে, তো ওখানে ছিল। তো এখন এরা কিন্তু গণতন্ত্র, মানে বিশেষ করে গণঅভ্যুত্থানের পরপর যে কালচারটা আপনার যেটা বললেন যে মব শব্দটা আগে ছিল না, এটা আমরা পাইছি গণঅভ্যুত্থান পরবর্তী সময়। মানে একটা কিছু হলে পরে এটা একটা ট্যাগ দিয়ে দেওয়া, এবং তারকে নৃশংসভাবে হত্যাও করা হয়েছে, অনেক জায়গায় লুটপাট করা হয়েছে, অনেক বাড়ি দখল করা হয়েছে, কোনো না কোনো ট্যাগ দিয়ে এটা করা হয়েছে। এটা কিন্তু আমার বিবেচনায় গণঅভ্যুত্থানের প্রাপ্তি না। যারা অতীতে সন্ত্রাসী এবং ফ্যাসিবাদের সঙ্গে ছিল তাদের মাথার থেকে এটা যায়নি। এই দখলনামা, এই লুটপাট, এই চাঁদাবাজি, গুলশানে যেটা একটা হয়েছিল, যেটা ধরা পড়লো, পরে দেখা গেল সে অতীতে অন্য একটা রাজনীতি, হ্যাঁ ধানমন্ডিতেও হয়েছে। তো এর একটা অংশ ছিল। এমনকি এখানে শিবির নামে যারা রাজনীতি করছে, দেখবেন আমার বিবেচনায় ধর্মের নামে রাজনীতির নামে তার অতীতে কখনো মানুষের সমর্থন পায়নি। পাকিস্তানের মধ্যে তো পাই নাই, বাংলাদেশকে তারা অস্বীকার করেছে। যেমন পাকিস্তান আন্দোলনের সময় পাকিস্তান আন্দোলনে ছিল না, তারা পাকিস্তানকে বিরোধিতা করছে, ব্রিটিশকে সমর্থন দিয়েছে, এরাই জামাত ইসলাম। আবার বাংলাদেশে এটা একেবারে নিরক্ষর মানুষ, রিক্সা চালকও জানে, কুলি মজুরও জানে, কৃষক জানে, বাংলাদেশ ছাড়া 71 কোনো মুক্তি নেই, কিন্তু জামাত ঠিক তার বিপরীত অবস্থান নিয়েছে। তখন ছাত্র সংঘ ছিল, শিবির না, এটা ছাত্র সংঘ নামে ছিল। এমন কোনো ঘটনা নেই, দুষ্কর্ম নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো শিক্ষককে হত্যা করা হয়েছে তার 98 জনই হত্যা শিকার হয়েছে এই শক্তির হাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়, অনেকে বলে যে সেই সময় বুদ্ধিবৃত্তিক ঘটনাকে ধ্বংস করার জন্যে তারা এটা করছে, এবং তাদের নেতা পরবর্তীতে পালিয়ে লন্ডনে গেছে। খালেক, হ্যাঁ খালেক, আরেকজন হ্যাঁ মঈনুদ্দিন। তো এইসব মানুষরা হত্যাকারী সরাসরি, তাদেরই মানে রাজনৈতিক ধারা হচ্ছে এই ধারা, এবং তারা গণঅভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতার সঙ্গে তুলনা করছে, যে দ্বিতীয়বার স্বাধীন আছে। আমার কাছে তখন মনে হয়েছে, আমি টকশোতেও বলেছি, অনেক জায়গায় আলোচনা, যে যারা প্রথম স্বাধীনতাকে স্বীকার করতে পারেনি তারা একমাত্র দ্বিতীয় শব্দ উচ্চারণ করে। স্বাধীনতা তো একটা, যেমন পাকিস্তান স্বাধীন দেশ ছিল, কিন্তু যখন আমরা মনে করছি এখানে আমাদের আশা পূরণ হবে না, এরা নির্যাতনকারী, তখনই সেটা আমরা পরিত্যাগ করে যুদ্ধ করে এটা ভেঙে আমরা স্বাধীন রাষ্ট্র করছি। পাকিস্তান স্বাধীন হবার পর আমাদের বুঝতে বেশি সময় লাগেনি যে এটা আমার দেশ না। তো স্বাভাবিক কারণে এই গণঅভ্যুত্থান কি তাহলে 71কে চ্যালেঞ্জ করছে, দ্বিতীয় স্বাধীনতা কথার মধ্যে? এরা কারা? এরা প্রথম স্বাধীনতা, অর্থাৎ 71-এ যারা বাংলাদেশকে স্বীকার করতে, আমার বিবেচনায় করতে পারে নাই এবং বিপক্ষে অবস্থান নিচ্ছে, আল বদর, আল শামস, এরা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার কথা বলে।
এরাই কিন্তু বলেছে জামাত খুব ক্ষমতার সন্নিকটে, এবার আওয়ামী লীগ নাকি নৌকা ধানের শীষ, দুই শক্তির একই বিষ নাকি একটা স্লোগান তারা উঠাইছিল। আপনি চিন্তা করে দেখেন যে কোথায় আওয়ামী লীগ, তাকে পতন ঘটানোর জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম, 18 বছর লড়াইটা বিএনপির, বেগম খালেদা জিয়া জেল খাটছেন, তার নেতা কর্মীরা, অন্যরা করেন আমি এটা বলবো না, তারাও করছে, কিন্তু বিএনপির সীমাহীন অত্যাচারের মুখে তারা আপোষ করেনি, তাকে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত করে দিচ্ছে। যে আওয়ামী লীগ নির্যাতন ভোগ করে, কারা এরা? এই শক্তি, যারা কখনো সত্য বলে না, যারা কখনো ন্যায়সঙ্গত কথা বলে, ন্যায়ের কথা সত্যের কথা বলে তারা জাতিকে মানে বিভক্ত এবং বিপদগামী করার চেষ্টা করে। তারা কিন্তু এখনো পর্যন্ত গণঅভ্যুত্থানকে মানে যতটুকু নেওয়ার গণঅভ্যুত্থান থেকে তারাই বেশি নেওয়া হয়েছে। অর্থাৎ প্রশাসনে কিন্তু ম্যাক্সিমাম তাদের, অর্থাৎ আওয়ামী লীগের ভোল পাল্টিয়ে তাদের সঙ্গে গেছিল আমার বিবেচনায়। প্রশাসনও একই জিনিস সংগঠিত হয়েছে। সেই জায়গাটায় বিএনপির নির্বাচনের জন্য অনেক ঘটনা, আপনাকে আপোষ বলেন, মেনে নেওয়া বলেন, সেই সময় নাহলে তারা নির্বাচনটাকে, ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথা বলেন, তিনি প্রায় বলতেন যে দেশের মানুষ 50 বছর চাই তাকে। ওই ইতালিতে গিয়ে সম্ভবত প্রথম বললেন 10 বছর চাই, 5 বছর 10 বছর, তারপরে আসলেন 5 বছরে। আমি এটা খেয়াল করছি, 50 বছর এক্সাম করে 10 বছর, তারপরে সে এই ভদ্রলোক একবার পার্টি করারও চিন্তা করছিল এবং এবারও ক্ষমতায় নেওয়ার সময় বলেছিল অল্প সময়ের জন্য তিনি কিছু করতে পারবেন না, সে তো ক্ষমতা নেবেন না। ছাত্ররা তার কাছে যখন গেছিল ওই আগের পিরিয়ডে, অর্থাৎ একই কথা উনি বলছিলেন, উনি খুব ক্ষমতা প্রিয়, নো ডাউট, এবং সেটি পার্টি গঠনের মধ্য দিয়ে এবং পার্টি বিলুপ্তির মধ্যে দিয়ে বুঝছিলেন এটা সম্ভব না। গণতন্ত্রের বাইরে গিয়ে কি পরিণতি হয়, এই ভদ্রলোকের অন্য সব কিছু বাদ দিল, এসেই প্রায় 650 কোটি টাকা তার বোধহয় সুদ বা এই টাইপের একটা অর্থ সে মওকুফ করে নিয়েছিল সে ক্ষমতায় থাকা অবস্থাতে। 550 কোটি টাকা, 550 কোটি টাকা সম্ভবত। তা আমার কাছে মনে হয়েছে, তো তারপরেও আমি সমালোচনা করি না এই কারণে যে যথাসময়ে না, আমাদের এই এক্সাম্পল তো এটা মানে গণঅভ্যুত্থান প্রথম না, প্রথমটা তো 69 গণঅভ্যুত্থান, সেটাও বাঙালিরা করছে পাকিস্তানের প্রেক্ষাপটে। প্রথমটা 90 গণঅভ্যুত্থান, যখন আমরা ছাত্রকর্মী ছিলাম, আপনারাও ছিলেন, তো ওই সময়টা গণঅভ্যুত্থানের পরবর্তী 3 মাসের মধ্যে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব কিন্তু নির্বাচন দিয়ে যথারীতি নির্বাচিত সরকার, তারা তো সেটাও 9 বছর সংগ্রাম করতে হয়েছে, মানে পুরো সময় প্রথম দিন থেকে তার ক্ষমতা। 9 বছর সংগ্রামের পরে আমরা কিন্তু জাস্টিস সাত্তার সাহেবকে, আরও লক্ষণীয় ব্যাপার কিন্তু শাহাবুদ্দিন সাহেব এরশাদ কর্তৃক কিন্তু নিয়োগপ্রাপ্ত, এটা কিন্তু লক্ষণীয় বিষয়। এরশাদ চলে যাওয়ার পরে তার যে ভূমিকার যথাযথ ভূমিকা ছিল, মানে একজন জাস্টিস হিসাবে, চিফ জাস্টিস হিসাবে, সেটা কিন্তু ইতিহাসে আমার বিবেচনায় অত্যন্ত লক্ষণীয় এবং স্মরণীয় ঘটনা। তিনি নির্বাচন দিচ্ছেন এবং দেখেন একজন প্রেসিডেন্ট হয়ে আসে আবার তার শপথে যায় না, সেই একমাত্র ব্যক্তি যে শুধু না সেটা অ্যামেন্ডমেন্ট কি যারা তারা নিয়োগ করতে চাচ্ছে তাদেরকে এই শর্তে তিনি যেতে রাজি আছেন, আবার তিনি তার আগের পথে মানে প্রেসিডেন্ট থেকে আরও অনেক নিচের পদে গিয়ে তিনি যাবেন। এই দৃষ্টান্ত আমাদের আছে তো। আর ইনি এসে 18 মাসে বাধ্য হয়ে নির্বাচন দিচ্ছেন, 3 মাসের মধ্যে দেন নাই। সেটা আবার কি করছেন, সংস্কার। কোন সংস্কার আমি আজ পর্যন্ত ধরতে পারিনি যে উনি কি সংস্কার করছেন। এটা আমার কাছে খালি মানে জুলাই সনদ সংস্কার এই কথাগুলো তার কাছ থেকে আমি শব্দগুলো পাইছি। সেই জন্য আমরা এখন যে জায়গাটা এসে দাঁড়িয়েছে, মহামান্য মানে রাষ্ট্রপতি নতুন নির্বাচিত হয়েছেন, তার সামনে যে ঘটনাটা বা প্রাইম মিনিস্টারের সামনে যে ঘটনাগুলো ঘটেছে দুঃখজনক, নো ডাউট। হ্যাঁ, কোনো বিষয় যদি মানে এইসব ক্ষেত্রে মানে অনেক জিনিস বাদ পড়ে গেছে, যেতে পারে, আমি কাউকে বলেন না। শেখ মুজিব সাহেব মানে প্রধান গণতন্ত্রই বাদ করে দিয়েছিলেন, তার জন্য তার পরিণতি ভোগ করছে। এই ক্ষেত্রে কিন্তু ত্রুটি স্বীকার করা হয়েছে, সঙ্গে সঙ্গে ত্রুটি স্বীকার, যে হ্যাঁ এটা আমরা সংশোধন করব। হ্যাঁ, যারা করছে তদন্ত সাপেক্ষে তাদের ব্যবস্থা নেওয়া উচিত, এটাও আমি এই ক্ষেত্রে বলে রাখি। এটা ঠিক করে নাই, কারণ যার আবু সাইদকে বাদ দিয়ে আপনি গণঅভ্যুত্থান করবেন, এটা আবার কি ধরনের কথা। 52 ভাষা আন্দোলনকে স্মরণ করবেন, সালাম বরকত রফিককে আপনি স্মরণ করবেন না। হ্যাঁ,
তাদের ছবি থাকবে আবু না, সাঈদই তো প্র্যাকটিক্যালি পুরো মুভমেন্টের চেহারা পাল্টে আছে না, মানে প্রতীক আকারে তার আগেও যেমন 18 বছরের টার্নিং পয়েন্ট 18 বছরের অনেকজন আমাদের ইলিয়াস আলী উনি বলেছেন, উনি যারা গুম হয়েছেন, খুন সব তো হয়েছেন, চৌধুরী আলম হ্যাঁ চৌধুরী আলম সবাই আপনি বললেন যেটা, তো হ্যাঁ তাদের কথাটা এই ধারাবাহিকতা সবাই স্মরণ করেন, কিন্তু টার্নিং পয়েন্টটা হচ্ছে আবু সাঈদ। আপনি তারটা বাদ পড়লে এটা আবেগের বিষয়, এখানে বিতর্ক হবে, এখানে হট্টগোল হতে পারে, কারণ 2 বছরের মাথায় এই জিনিস যারা করছে, এবং এটি বর্তমান বিএনপি সরকারকে কৌশলে বিতর্কের সামনে আনা হয়েছে যে গোষ্ঠী করছে। আমি বলবো সে যদি আমার লোক হয় বলবো যে জ্ঞাতে অজ্ঞাতে সে বিএনপিকে এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বকে 6 মাসের মাথায় একটা সমালোচনার জায়গায় এনে দাঁড় করছে। এটা খুবই খারাপ একটা দৃষ্টান্ত বলে আমার কাছে মনে হয়। ডক্টর চৌধুরী, ইতিহাসের বিকৃতি এবং ইতিহাসকে আসলে প্রপারলি স্মরণ করা এটা প্র্যাকটিসের মধ্যে নাই, সেখানে কী করেন। এবং আমরা এই যে অভ্যুত্থানের কথা বলছি, এই অভ্যুত্থানের সময় আপনি পুলিশের কথা উল্লেখ করতেন, সশস্ত্র বাহিনীরও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এরপরে নানা বিতর্ক তৈরি করবার চেষ্টা করেছে জেনারেল ওয়াকরুজ্জামান, এখন যিনি সেনাপ্রধান আছেন, চট্টগ্রামের যিনি জিওসি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর, যিনি আগে ছিলেন এখন সিজিএস, তখন মেজর জেনারেল ছিলেন, বা অন্যান্য সেনাপ্রধান, সৈনিকরা যে গুলি চালানো হবে না, পুলিশ কিন্তু সেই জায়গাটা রক্ষা করতে পারেনি, বা অন্যান্য প্রতিষ্ঠানও পারেনি। সো এটাও ইতিহাসে একটু স্মরণ করা দরকার। আমরা যদি 90-এর কথা বলি, 90-এ জেনারেল নুরুদ্দিন যে ভূমিকা রেখেছিলেন সেনাপ্রধান হিসেবে, যে তিনিও তো জেনারেল সাথে নিয়োগ প্রাপ্ত, মানে ইতিহাসের বাঁকে বাঁকে কিন্তু কিছু মানুষ, কিছু প্রতিষ্ঠান আসলে দাঁড়ায়। আমরা হয়তো, এবং এই যে কিছু কিছু নামের আমি দেখলাম যে তারা বলছেন যে নাহিদ ইসলামের তথ্যচিত্র ওইভাবে নাম নেই, কিন্তু তিনি 1 দফার ঘোষণা দিয়েছেন, লং মার্চের ঘোষণা দিয়েছেন, আসিফ মাহমুদ, তাদের নাম নেই কেন? আবার এই যে আপনি এত বছরের সংগ্রামের কথা বললেন, মিস্টার দুদু বললেন, আমরা দল হিসেবে তো বিএনপির প্রায় 400-র উপরে শহীদ হয়েছে এই 36 দিনই, তাদের দলীয় হিসেব অনুযায়ী, বা অন্যান্য দলের অনেক নেতাকর্মী, তাদের কথাও কিন্তু যারা বলেন যে আমাকে স্বীকৃতি দিতে হবে, তাদের কথাও কিন্তু তারা বলেন না, অন্যদের কথা বলেন না। এই প্রবণতা থেকে বেরোনো যাচ্ছে না কেন? যাচ্ছে না কারণ যেমন মুক্তিযুদ্ধ শুধুই আওয়ামী লীগ, এখানে যে আরও অন্যান্য দল, অন্যান্য দলের বাইরে মানুষ কেউ স্বীকার করে, তা সেই একই ধারাবাহিকতায় হয়েছে। আপনি দেখেন যে এই নাহিদ ইসলামরা বলতেছে যে তাদের এবং নাম কার নাই কি কেন? শক্তি, সেটা তো যে মিস্টার দুদু খানিকটা ইঙ্গিতে প্রকাশ করেছেন যে মানুষের কাছে গেলে মানুষ ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছে কার প্রতি কার কি সমর্থন আছে। তারা তো জনসমর্থন হারায় ফেলছে, বিভিন্ন কারণে হারাইছে, তাদের লাইফস্টাইল, তাদের কথাবার্তা। আপনি দেখেন যে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক, আমরা কিন্তু স্বীকার করি না প্রাইভেট ইউনিভার্সিটির যে ভূমিকা, যখন আলোচনা হয়, পাবলিক ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দেওয়া হলো, তারা কিন্তু মাঠটাকে পুরো উত্তপ্ত করে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি সহ কয়েকটা ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়ার সরকারি, পরে যারা অতীতে বিশ্ব ভূমিকা পালন করেছে, এই ক্ষেত্রে তারা কিন্তু বন্ধ করার পরে একটু চুপ হয়ে গেছে। এবং আপনি পুরো ইতিহাসে দেখেন, মানে যারা মারা গেছে তাদের মধ্যে ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছাত্রীও নাই, সব প্রাইভেট ইউনিভার্সিটি কলেজ। আমি সেটা বলছি না, আমি বলছি যে তারা মাঠে ছিল, মানে শেষের দিকের ক্ষেত্রে তারা শেষের দিকে আন্দোলনটাকে চাঙ্গা রাখছে, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি, ইভেন স্কুল কলেজের ছেলেরা এবং মেয়েরা, বিশেষ করে বাংলাদেশের জনসাধারণ কিন্তু জেগে উঠছিল যে শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে। এখানে যদি কাউকে বলা হয় যে এর নাম নাই কেন, ওর নাম নাই কেন, তাহলে আমি বলবো যে প্রাইভেট ইউনিভার্সিটির যে ছাত্ররা মারা গেছে তাদের নাম কোথায়? এর আগে যারা এই গণতন্ত্রের জন্য লড়াই করলো, সংগ্রাম করলো, এটা তো একদিনে হয় নাই, তো এইখানে এই জিনিসটি সবচেয়ে বড় সমস্যা, যে আমরা মনে করি কি 5ই আগস্টে একটা বিশাল যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধে নাহিদ ইসলাম এরকম কয়েকজনের দিচ্ছে, শেখ হাসিনার পতন হয়ে গেছে। এত সহজ না। এখানে দেখেন যে হোল 2 বছরে 18 মাস অভ্যুত্থান পরবর্তী সময় যদি বাংলাদেশের একজন নায়ক থেকে থাকে, সে ছিলেন জেনারেল ওয়াকরুজ্জামান। উনি বাংলাদেশের এই রাষ্ট্রটাকে উনি হেফাজত করছেন। উনি বলছিলেন যে আমি নির্বাচন দেব, এবং সেমনি নির্বাচনের চাপ দিয়ে যেভাবেই হোক নির্বাচন উনি করাইছেন। এই যে আর্মির যে কয়েকজন যারা টোটাল আর্মিটা, নেভি বলেন, এয়ারফোর্স বলেন, তারা কিন্তু কমান্ড ব্রেক করে জনতার পাশে এসে দাঁড়াচ্ছে। এবং তাদের যদি শেখ হাসিনার সরকার যদি টিকে যেত, ওয়াকরুজ্জামান এবং তাদের সাথে যারা আছে টপ লিডারশিপ, তাদের কোর্ট মার্শাল হতো, কারো ফাঁসি হতো, কারো জেল হতো, চাকরিতে কেউ থাকতে পারতো না। তো সেই রিস্ক তো তারা নিচ্ছে। আমরা কেন জাতি হিসেবে
তাদেরকে সেই ক্রেডিটটা দিব না। যদি এরা যে কথা বলে, যদি ওয়াকারুজ্জামান আর্মি যদি শেখ হাসিনার পক্ষে থাকতো তাহলে এই আন্দোলনকে সাকসেসফুল হতো। এখনও শেখ হাসিনার বক্তৃতা শুনতেন, এখনও তার ওই কাঁঠালের কথা শুনতে হতো। আর্মি সরে আসছিল বলে, সাপোর্ট দেয় নাই বলে শেখ হাসিনার পতন হয়েছে। এটাই হলো বাস্তবতা। এবং অ্যাট দ্য সেম টাইম আর্মির এরা কিন্তু এই আপনার মাঠে ময়দানে বিশাল একটা ভূমিকা পালন করছে। আইন শৃঙ্খলা যতদূর রক্ষা করা যায় সেটা তারা রক্ষা করার চেষ্টা করছে এবং খুবই সতর্কতার সহিত খুবই। এখন যে দ্বিতীয় বিপ্লবের আশঙ্কা মানে প্রকাশ করছেন কেউ কেউ, যে মানুষ আবার তৈরি হচ্ছে আরেকটা অভ্যুত্থানের জন্য, এটা আসলে কি বার্তা দিচ্ছে? এটা একটা ফাঁকা বার্তা বলে কথা আছে না, কারা আসবে? রাজুতে আয় বললেই তো হবে না। আপনার সেই দিন চলে গেছে, একসময় তাদের একটা প্রতি না, একদিকে জামায়াত ইসলামী বলছেন যে তারা গঠনমূলক রাজনীতি করতে চান, সরকারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে, মানে এক ধরনের কোনো বৈরী পরিবেশ তৈরি করতে চান না। আবার তারাই বলছেন, এনসিপি বা তাদের মিত্ররাও বলছেন যে মানুষ আবার অভ্যুত্থানের জন্য তৈরি হচ্ছে। দেখেন, আমি বলবো যে 2008-এর ইলেকশনের পরে কতদিন তো চলছে, 2014 থেকে শুরু করে 13-14 থেকে শুরু করে একটা অগণতান্ত্রিক পরিস্থিতি ছিল। আপনার দুঃশাসন ছিল, আপনার অনেক রকমের দুর্নীতি ছিল, এটা ছিল। তারপরে অনেক কষ্ট করে আপনি একটা গভর্নমেন্ট ফর্ম করছেন। সে গভর্নমেন্টটা 6 মাস হয় না, এখনো 6 মাস হয় নাই। আপনি সেই সরকারটাকে ফেলে দিতে চান কারণ সংসদে বসে তারা বক্তৃতা দেয় কয়েক মাস আগে, ইলেকশনের মানে হওয়ার পরে যে আমরা রাস্তায় নামে ফেলবো। কেন কেন তুমি রাস্তায় নামে ফেলাবা? এই সরকারটাকে তুমি রাস্তায় নামার, এই সরকারটাকে ফ্যাসিস্ট যে বলে, আমি বলি দেখেন ফ্যাসিস্টের ডেফিনেশন কি? যখন জনগণের সকল অধিকার কেড়ে নেয়, বিশেষ করে জীবনের অধিকার। জীবনের অধিকার আগে কি হইতো? গুম হইতো, গুম হওয়ার পরে লাশ পাইতেন অথবা পাইতেন না, হয়তো লাশ পাইতেন অথবা লাশ পাইতেন না। আপনি কথা বলতে গেছেন, কথার জন্য আপনাকে পানিশমেন্ট দেওয়া হলো, চাকরি চলে গেল, ধরে নিয়ে গেল। আপনাকে ওই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের, আমরা তো অনেক কাজ করছি একসাথে, আমরা তো দেখছি, আমরা জানি যে কীভাবে মানুষজনকে হেনস্থা করা হয়েছে। চিন্তার স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, জীবনের স্বাধীনতা ছিল না, জীবিকার স্বাধীনতা ছিল না। সেইগুলি কি আসছে? এখন কি পুলিশে ধরে নিয়ে গুম করে দিচ্ছে? এখন কি ক্রস ফায়ার হচ্ছে? আপনি ডিকটেটর ফ্যাসিস্ট বলবেন, বলার তো একটা যুক্তি থাকতে হবে। এই সরকারকে আপনি নামাবেন কেন? এই সরকারকে নামানোর জন্য তো আপনি এই ইলেকশনটা হয় নাই। জনগণ ভোট দিছে, এই সরকার কাজ করবে, আমরা তার দেখব যে দুর্নীতি হয় কিনা, এখানে দুঃশাসন হয় কিনা। যদি সেই পর্যায়ে যায় আমরাই নেমে আসব, জনগণই নেমে আসবে। এইখানে জামাতের যে এটা অগণতান্ত্রিকভাবে তারা কথা বলে, এনসিপি তো জামাতের সাথেই থাকে, তারা ওই কথা বলে। প্রথমত দ্বিতীয় বিপ্লব যেটা বলে, এটা একটা ফাঁকা বলি, তাদের উপর আস্থা নাই। তারা যে লাখ লাখ টাকা খরচ করে এই যে মিটিং টিটিং করে, টাকা পাও কোথায়? তোমরা 20-25 হাজার টাকার পাঞ্জাবি পরো। একজনে বলে, এক জমিদারের নাতি, যে আমি সৎ পথে ইনকামের একটা ব্যবস্থা পাইছি, সেই জন্য আমি 3টে গরু কিনছি 12 লাখ টাকা দিয়ে। আমরা কি বেকুব? আমরা বাংলাদেশের নাগরিকটা, আমাদের বয়স হচ্ছে, আমরা জানি তোমরা কীভাবে টাকা আয় করছো। তোমাদের প্রতি জনগণের কোনো আস্থা নাই। আমার থেকে এদের বেশি কেউ সাপোর্ট করে নাই। আমি সবসময় এদেরকে করছি। যখন দেখলাম ফেনীর বন্যার টাকাটা এরা মেরে দিল, আমি বললাম মেরে দিল, এতবার বলা হয়, তারা কোনো করছে? আপনি দেখেন কেয়ারটেকার, এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে দুর্নীতিটা হয়েছে, তারা অংশীদার না? তারা তো অংশীদার ছিল। ইউনূস সাহেবের সবচেয়ে বড় অপরাধ হইল সে একটা ইয়াং জেনারেশনকে সে দুর্নীতিবাজ করে চলে গেছে। এদেরকে আপনি ফিরে আনতে পারবেন না। ইয়াং জেনারেশন মনে করে কি আবার যদি এইরকম করে গণ্ডগোল করতে পারি, আমরা 100, 200, 300 কোটি টাকার মালিক হব, 3টে-4টে ইয়াং বয়সে আমরা করে ফেলবো সব কিছু। এই মডেলটা সৃষ্টি করে দিল কে? জাতির সামনে। আমি সেই জন্য শঙ্কিত যে এদেরকে আপনি আবার ইয়াংদেরকে ফিরে আনতে পারবেন কিনা, যে তোমরা পড়াশোনা করো, তোমরা চাকরি করো, তোমরা ব্যবসা করো, তোমরা কঠিন পরিশ্রম করো। কেন কঠিন পরিশ্রম করব? আমি তো সমন্বয় হয়ে আমি তো 200 কোটি টাকার মালিক হয়ে যেতে পারি। আমি তো এই এয়ারপোর্টে একটা লোক পাস করে দিয়ে 3 কোটি টাকা নিয়ে যেতে পারি। 3 কোটি টাকা তো আমরা জীবনে দেখি নেই একসাথে, আমরা দেখি নেই। কিন্তু এরাই টাকা কোথায় পায়? এক একজন, আমাদের কাছে অনেক খবর আছে, আমাদের কাছে বহু খবর আছে। এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এদের যে দৌরাত্ম্য, সাথে ছিল কিছু বুড়া লোক, কিছু বৃদ্ধ দুর্নীতিবাজ, নীতিহীন কতগুলি লোক। সুতরাং
এই যে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে আপনার যে একটা যে চেতনা, একটা যে চেষ্টা হয়েছিল, সেটা কিন্তু ভণ্ডুল করে দিছে এই গ্রুপ। জি, মিস্টার শামসুজ্জামান দুদু, কিন্তু এরকম একটার পর এক অভ্যুত্থানে তো আপনারা নেতৃত্ব দিয়েছেন, শুরু করেছেন, তারপরে অনেক দিন টেনে নিয়ে গেছেন, আরেকটা হলো মুক্তিযুদ্ধ হলো, অনেক কিছু দেখলাম কিন্তু আমরা বাংলাদেশে। আকাঙ্ক্ষা, আপনিও বলছেন, ডক্টর চৌধুরীও দুর্নীতির বিরুদ্ধে বলছেন, নানা অনিয়ম অবিচারের বিরুদ্ধে বলছে, কিন্তু এখন একা প্রধানমন্ত্রী বদলালে কি, বা একটা সরকার বা কিছু রাজনৈতিক দল বা কিছু ব্যক্তি সুন্দর সুন্দর কথা বললে কি পরিস্থিতি বদলাবে কি না? বাংলাদেশে যেটা দরকার সেটা হচ্ছে যে বাংলাদেশে প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং এমন ব্যবস্থা করা যে ব্যবস্থাটা খারাপ মানুষকে ভালো থাকতে বাধ্য করবে। আপনি আমি ভালো হয়ে গেলাম আর তাতে তো সব বদল হবে না, সেটার দিকে মনোযোগটা কতখানি, বা সেটা আমরা পাবো কি না, আপনারা করতে পারবেন কিনা, দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ আই থিঙ্ক। এটা করতেই হবে। আপনি যে প্রতিষ্ঠানগতভাবে যে প্রসঙ্গগুলো কথা তুললেন, সস্তার জনপ্রিয়তা একটা দিক, আর বাস্তবতার আরেকটা দিক। আপনাকে যে কোনোভাবে গত সময়ে যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, এটাকে আপনার সংস্কার বলেন, এটা পুনঃ প্রতিষ্ঠা বলেন, যেভাবেই বলেন, এই জায়গাটায় যদি সঠিকভাবে কাজ করা যায় তাহলে গণতন্ত্রের পক্ষে আপনি কোর্ট কারোর দিকে চাকিয়ে থাকবে না, পুলিশের আইজিপি, পুলিশের কারো কথা শুনতে হবে না, কোনো রাজনৈতিক নেতার, দুদক চেয়ারম্যানকে প্রধানমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না, এইরকম জায়গা তৈরি না করতে পারলে সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী কিন্তু যথাযথ ভূমিকা রাখবেন, অঙ্গীকার রাখবেন, সেটা কিন্তু 31 দফায় আছে। তিনি দীর্ঘ যে আন্দোলন সংগ্রাম বিএনপির, সেই আন্দোলন সংগ্রাম কিন্তু একটা কর্মসূচিগত দিক আছে। যেমন এই যে নবীন পার্টি একটা এনসিপি, তারা কিন্তু যে কোনো একটা পার্টি যখন গঠন হয়, সেটা মানে গণতান্ত্রিক হোক সমাজতান্ত্রিক হোক, তাদের একটা কর্মসূচি থাকে। এটা রাষ্ট্রবিজ্ঞান পড়ার প্রয়োজন নেই। বাংলাদেশের ওই যে ন্যাব ভাসানী বলেন, মুজাফফর বলেন, আওয়ামী লীগ বলেন, বা অন্যান্য রাজনৈতিক দল, কমিউনিস্ট পার্টি, সবের একটা কর্মসূচিগত বিষয় আছে যে তারা এই কারণে লড়াইটা করবেন, ক্ষমতায় গেলে এই কাজগুলো করবেন। কিন্তু নবীন যে দলটি আমাদের দেশে, যে তরুণদের দলটি, যেটা উনি বেশ একটু ব্যাখ্যাও দিয়েছেন, তারা কি কারণে এই গণঅভ্যুত্থানকে বিতর্কিত এবং নিজেদেরকে বিতর্কিত করছে। সীমাহীন লুটপাট, সীমাহীন অনিয়ম, এবং অনেকেই দাবি করেন যে আগের গণঅভ্যুত্থানগুলোতে যখন সম্পন্ন হয়েছে, ছাত্র সমাজকে শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে, কিন্তু এই প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব তাদেরকে শিক্ষাঙ্গনে ফেরত না গিয়ে মন্ত্রী পরিষদে বা উপদেষ্টা মণ্ডলীতে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজনৈতিক দল করতে উৎসাহ দিয়েছেন। তারপরে তিনি প্রকাশ্যে বলেছেন তাদের অধিকার আছে রাজনৈতিক দল করার। একবারের জন্য বলেননি এইসব ছাত্রদেরকে ফিরে যাও। তো যেখানে মানে সত্য বলতে তারা নির্বাচনে ভালো করবেন সেটাও তিনি বলছেন। আমি শঙ্কিত ছিলাম যে এই নির্বাচনটা কেমন হয়, মানে উনি যখন একটি বিশেষ দল গঠন করা এবং প্রক্রিয়া মধ্যে থাকা এবং তাদের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছে, কারণ অনেক রাজনৈতিক দল তো, বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল, আওয়ামী লীগ নাই ঠিক, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল তো ছিল। তো এই একটা বিষয়। তো আমার কাছে মনে হয়েছে যে একজন অরাজনৈতিক ব্যক্তি, গোষ্ঠীগত, এটা মানে শ্রেণী পেশার ব্যাপার নয়, গোষ্ঠীগত, তার গোষ্ঠীটা হচ্ছে এই তরুণ। ওই খেয়াল আছে কিনা যে আমার নিয়োগকর্তা যদি বলে তাহলে পদত্যাগ করব, নিয়োগকর্তাকে ওই ছাত্ররা, প্রাথমিক নিয়োগকর্তা, আপনি লক্ষ্য করছেন যে কোথায় উঠাইছে? মানে ওরা গিয়ে যদি কোনো ব্যাংক কর্মকর্তাকে হুমকি দেয় যে যা টাকা আছে এখনই তুমি গাড়িতে উঠাই দাও, তো নির্বাহী প্রধান তো তাদেরকে নিয়োগকর্তা বলছে। মানে কোন জায়গায় নিয়ে গেছে তাদেরকে? ছাত্র প্রতিনিধি, মানে উপদেষ্টা মণ্ডলীর তারা ছাত্র, মানে সে এই জায়গাটা। গণঅভ্যুত্থান তো এটা প্রথম না, গণঅভ্যুত্থান তো এর আগেও হয়েছে। 90-এর গণঅভ্যুত্থানে আমরা ছাত্র, কে তাদের আসলে ছাত্র প্রতিনিধি, তারা কিভাবে ছাত্রদের প্রতিনিধি হয়ে উঠলো সেটা অবশ্যই থাকতে পারে। সেটা সেটা কিভাবে থাকতে পারে? যেমন ধরেন এক সময় এরশাদের অভ্যুত্থান যখন, মানে এরশাদ বিরোধী আন্দোলন বা পরে অভ্যুত্থান যখন 22 দলীয় ছাত্র জোট, ধরা যায় যে 22টি ছাত্র সংগঠন মিলে যদি কাউকে প্রতিনিধি, সে প্রতিনিধি,
এখানে তো সেটা ছিল না। কোনো ঘটনাই ছিল না। তো আমার কাছে যেটা মানে মনে হয়েছে, ইভেন তারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছে, সমন্বয়করা, সেই সমন্বয়করা তো বলেছেন, কারণ তারা অনেকেই অনেককে চিনতেন না, তারাও বলছেন তাদের জানানো হয়নি, প্রাইভেট ইউনিভার্সিটির কোনো প্রতিনিধিত্ব ছিল না, মেয়েদের কোনো এখানে প্রতিনিধিত্ব একটা ছিল লক্ষণীয় না। বিষয় আমি বলি, প্রতিটি ছাত্র সংগঠন কিন্তু নিজের দলের নাম নিয়ে গণঅভ্যুত্থানে যায় নাই, নামটা বর্জন করে তারা কিন্তু এই গণঅভ্যুত্থানে গেছে। ছাত্রদল সহ ছাত্র ইউনিয়ন বা অন্য যা শিবির সবাই গেছে, কিন্তু ওই নেতৃত্ব মেনেই গেছে, কিন্তু ওই স্রোতে তারা তাদের নেতাকর্মীদের নিয়ে গেছে। রাজনৈতিক দলের ভূমিকা ছিল না এটা না, ওই আমি যুবকদের কথা বলছি। আর এই গণঅভ্যুত্থান এই দেশের জনগণ কর্তৃক, আমি অনেক মহিলাকে দেখেছি তার ছোট বাচ্চা কোলে কাকাই নিয়ে রাস্তায় নেমে এসছে। অনেকে আমার সাংবাদিকদের কাছে বলেছে যে আমি একটু আসতে দেরি হয়ে গেল, আমি রান্না টান্না করে একবারে শেষ করে এসেছি, দুপুরের পরে যারা নামছে। এইগুলো তো এই দেশের স্মরণীয় এবং বরণীয় ঘটনা। এই বিষয়গুলো কিন্তু আপনি মানে এটা বাদ দেওয়া যায় না। আর এই সেনাবাহিনী এই অভ্যুত্থানকে যে মেনে নিয়েছে, মানা ছাড়া তাদের কোনো পথ ছিল না। যেটা আপনার 90-এর গণঅভ্যুত্থানে সেনাপ্রধান কখন মানে বন্ধ হয়েছে, এই যেমন পুলিশ রক্তাক্ত ভূমিকা নেওয়ার পরও যখন শেখ হাসিনা আর রক্ষা করা যায় নাই, তখন তো সে সেনাবাহিনীর নির্দেশ দিছে। সেনাবাহিনীর বিবেচনা যখন করছে যে ও অস্ত্র যে চালাইছে আর আমাদের একটু উন্নত মানের অস্ত্র, এই তো কামান বন্দুক নিয়ে নেমে তো কিছু হবে না, তখনই সেনাবাহিনী বিপরীত সিদ্ধান্তটা নিয়েছে, তারা জনগণের সঙ্গে থাকবেন। এবং রাস্তায় যে সেনাবাহিনী ছিল তখন তারা চুপ হয়ে গেছে, গুলি চালায়নি, এটা কিন্তু ঠিক না। প্রথম শেষে আমি বলছি যে শেষে সিদ্ধান্ত তো তারা পরিবর্তন করেছে একটা পর্যায়ে, পরিবর্তন করছে। আমি তাদের সমালোচনা করছি না, তারা রাজপথের ভাষাটা বুঝতে পারছিলেন, এই জন্য তারা পলিটিশিয়ান বোঝেনি, তারা বুঝতে পেরেছে। হ্যাঁ, শেখ হাসিনা বোঝেনি, তার মিত্ররা বোঝেনি। একটা জায়গায় এসে তারা শেখ হাসিনা যদি অনেক আগেই বুঝতেন বা তার সরকার আওয়ামী লীগ যদি বুঝতো, তাহলে তো এটা দরকার ছিল না। 4 দিন আগে 5 দিন আগে অহংকার ত্যাগ করে সত্যি পলিটিশিয়ান যেটা আপনি বলছেন ওই ভূমিকায় যেতেন, তাহলে পরিস্থিতি এটা হতো আপনার না ভারতে যেটা হলো, ভারত মেনে নিল, কিন্তু খেয়াল করছেন কিনা, এই যে মিস্টার প্রধানমন্ত্রী ওখানকার, উনি কিন্তু ছাত্রদের একটা দাবি এবং একজন পদত্যাগও করলেন মন্ত্রী, শিক্ষামন্ত্রী। এখানে তো ছাত্র আন্দোলন হয়েছে, শেখ হাসিনাকে মানে শেষ মুহূর্তে এসে কিন্তু এক দফা গেছে, তার আগ পর্যন্ত কোটার আন্দোলনই ছিল। তো ছাত্রদের এই কোটা আন্দোলনকে এক দফা আন্দোলনে নিয়ে যাওয়া, যেটা আমি বলি এটা শেখ হাসিনাই করেছে, বাধ্য করছে তাদের নিয়ে, বাধ্য করছে ছাত্রদেরকে এই ভূমিকায়, এবং তারা সেই জায়গাটায় গিয়ে পৌঁছেছে এবং গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে। এই গণঅভ্যুত্থান জনগণের গণঅভ্যুত্থান, কিন্তু অগ্রগামী শক্তি হিসাবে তরুণ ছাত্ররা যারা অনেকে শহীদ হয়েছেন, আল্লাহ তাদের বেশ নসিব করুক, অনেকে ক্ষতিগ্রস্ত, শত শত তো চোখ নাই, হাত নাই, পা নাই, এখন আছে। এখন সরকারের উচিত হচ্ছে ঈদের মানে যথাযথ সম্মান দিয়ে আগামী দিনে যাতে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে এই উদ্যোগ নেওয়া। কারণ এদের এই যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব পরিবার, না হলে পরে ভবিষ্যতে এটা আমাদের জন্য এটা কলঙ্ক হিসাবে চিহ্নিত হবে। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, যেটা আমি বলছিলাম যে আমরা আসলে প্রতিষ্ঠান গড়বার দিকে খুব একটা মনোযোগ দিই না। আপনি দেখেন যে প্রতিষ্ঠান বলতে আমরা যদি মেইন প্রতিষ্ঠান দেখি শিক্ষা প্রতিষ্ঠানগুলি, তারপরে আপনাদের কালচারাল যেসব ইনস্টিটিউশনস, তারপরে আপনার যে সায়েন্টিফিক ইনস্টিটিউশনস, অ্যাসোসিয়েশনস, বিভিন্ন, এগুলি প্রত্যেকটিরই কিন্তু একটা নিজস্ব ক্যারেক্টারিস্টিক আছে, সেইভাবেই কিন্তু তারা চলে। যেমন ঢাকা ইউনিভার্সিটি একটা সময় ছিল টিচার হায়ার করতো না, ভোটার হায়ার করতো, এবং এটা একটা দলীয় কেন্দ্র হয়ে দাঁড়াইছিল। এখন যদি আবার ঠিক সেই রকম হয় যে ঠিক দলীয় বিবেচনায় যে শিক্ষকদের চাকরিচ্যুত করে ফেললো, রাইট, এই যে কয়েকজনের চাকরিচ্যুত করলো, এটা আমি মনে করি এটা ঠিক হয় নাই, একটা ইনস্টিটিউশন হিসেবে ঠিক হয় নাই। তারা যে কাজটা করছে তার তো অন্য পানিশমেন্টও আছে। আপনি যখনই এইসব চাকরিচ্যুত করে এক্সট্রিমে যাবেন, তখন ইনস্টিটিউশনগুলির রেজিলিয়েন্স যেটা সেটা থাকে না। আমাদের যারা এরকম চাটুকারিতা করছে, এটা করছে সেটা করছে, সবাই তো স্বতঃস্ফূর্তভাবে করে না।
আপনার যে পুলিশে যে গুলি কারো করছে, চিত্ত দুর্বল থাকে, চিত্ত দুর্বল থাকে, সবার চিত্ত তো সবল না, সবাই কিন্তু দাঁড়াইতে পারে না। দীপমণিদের এগেনস্টে দাঁড়ানোর মতো সাহস অনেকেরই থাকে না, রাইট? ডক্টর মঞ্জুর চৌধুরীর থাকে, দু একজনের থাকে, সারার আলমের আছে, এই যে আপনার ম্যাজিস্ট্রেট মনির চৌধুরীর আছে, অঞ্জনা খান মজলিসের আছে, দাউদ হায়দার চৌধুরীর আছে, এরকম অনেক আমলা আছে যারা সত্যের পথে থাকে, তাদেরকে টলানো যায় না। তো সবাই তো না, আপনি সবাইকে পাবেন না। সেই জন্য যারা বাধ্য হয়ে করছে তাদেরকে সেই দৃষ্টিটাও আপনি দেখতে হবে। আপনি যদি মনে করেন এই যে রাজশাহী ইউনিভার্সিটিতে টিচারদের, যে টিচার যতই দলীয় হোক না কেন, সে কিন্তু টিচার, সে কিন্তু শিক্ষক, তাকে আপনি ধরে ধরে মারতেছেন। আপনার ঢাকা ইউনিভার্সিটিতে তো এই মারা হয়েছে, এই ঢাকা ইউনিভার্সিটির কোনো শিক্ষককে একটা ছাত্র মারছে, এটা নজির না। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম এক সময়, সেজন্য আমাকে এটা আমাকে ব্যথিত করে যে একজন শিক্ষকের গায়ে একটা ছাত্র হাত দিচ্ছে, তার পানিশমেন্ট সেইভাবে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভলি হবে, যেভাবেই হোক হবে। কিন্তু যদি ইনস্টিটিউশন হিসাবে যদি আপনি লেলাই দেন, ছাত্রদেরকে পিটাও, মারো, তাহলে তো আর ইনস্টিটিউশন রইল। ইনস্টিটিউশন গড়া কিন্তু সহজ ব্যাপার না, সেখানে আপনার সহনশীলতা থাকতে হবে। চাকরি ছাঁটাই করে দেওয়াই না আপনার একমাত্র সলিউশন না। এই যে আপনার সাংবাদিকদেরকে, এই যে সাংবাদিকদের প্রায় কত 250-300 মতো সাংবাদিক আছে জেলে, শেষ করতে হবে 1 মিনিট। 300 সাংবাদিক আপনার জেলে আছে কেন? তারা হত্যা করছে, তারা চাটুকারিতে করছে। তা চাটুকারিতে ক্রিমিনাল প্রসিডিওরে কি আছে, কোন ধারায় ফেলাবেন? তারা দুর্নীতি করছে, তা দুদকে মামলা দেন। তারা যদি করেন, তারা যে সাংবাদিকদের স্ট্যান্ডার্ড মানে নাই, তাহলে তাদেরকে এই আপনার প্রেস কাউন্সিলের মাধ্যমে বিচার করেন। কিন্তু এই সাংবাদিকদেরকে আপনি যে করতেছেন, তার মানে হচ্ছে কি, অন্য যারা মুক্ত সাংবাদিক, তারা ওই জেলের মধ্যে সাংবাদিকদের দেখে চিন্তা করে আমি কি লাগবো ভাই, লেখা আমাদের যদি অবস্থা এটা হয়, এইটা ঠিক না। আমাদের নতুনভাবে যাত্রা শুরু করতে হবে, যেখানে সবাই বাক স্বাধীনতা থাকবে। 2 মিনিট সময়। আমার বিবেচনায় খুনিকে খুনি হিসেবে দেখা, খুনি সহযোগীকে সহযোগী হিসেবে দেখা। আমি হলে সরকার প্রধান, আমি হলে পরে এই 6 মাস অপেক্ষা করতাম না। জেলের ভাত দিব কেন, সরকারের অর্থ নষ্ট করবো কেন, এদের হ্যাং করতাম। খুনি তো এরা লেখার নামে ধ্বংস করেছে প্রাতিষ্ঠানিক সাংবাদিকতার যে মর্যাদা, এটা ধ্বংস করছে। একসঙ্গে চাটুকারিতা করেনি, বাড়ি নাই, অর্থ নাই, ব্যবসায় নাই। এরা বাংলাদেশের মর্যাদাশীল আব্দুল সালাম যেরকম সাংবাদিকদের মতো আমাদের এখানে প্রাতিষ্ঠানিক আছে, তারা লড়াই করছে। আমাদের অনেক পুলিশ কর্মকর্তা আছে যারা চাকরিচ্যুত হয়েছে, এবং অন্যান্য পেশাজীবী আছে যাদেরকে আমি সালাম দিই। আমি সেই সময় বলেছি, এখনও সরকারে যদি কারো বাকি থাকে চাকরি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে এই রকম দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের পদোন্নতি সহ তাদের ব্যবস্থা করা উচিত। সবাই মানে এই সাহস দেখাতে পারে না, এটা আমি অস্বীকার করি না। কিন্তু পরবর্তীতে তার যে মানে পদচ্যুতি, এটা তার সহজ হবে। জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত পদচ্যুতির মধ্য দিয়ে তাদের এই নাহলে পুরো প্রশাসনকে ফ্যাসিবাদের দালালে রূপান্তরিত। কিন্তু এই প্রশাসনই আবার অতীতে অত্যন্ত মহৎ ভূমিকা পালন করছে। সেই জন্যে কিছু ওই যে বলে না, এক বাটির মতো 1 ফোঁটা চুনাই যথেষ্ট, সেই চুনা মুক্ত পরিবেশ থাকা উচিত, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। শক্তভাবে যদি আপনি না থাকতে পারেন, তাহলে ওই চাকরিতে যাওয়ার দরকার নেই তো। এই জন্যে বাংলাদেশকে পুনর্গঠনের ক্ষেত্রে দেখতে হবে আমার কাছে যে কার ন্যায়সঙ্গতভাবে মানে সে ছিল এবং সে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা যত দ্রুত করা সম্ভব হবে আমার মনে হয় প্রশাসনকে ক্লোজমুক্ত করা সম্ভব হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের বাদে দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এবং মিস্টার শামসুজ্জামান দুদু, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তি আমরা উদযাপন করলাম, স্মরণ করলাম শহীদদের। আমি মনে হয়, এবং এই বিষয়ে ভিন্ন মত কারোই থাকবার কথা না, যদি আমাদের কোনো কৃতজ্ঞতা বোধ থেকে থাকে, যদি আমাদের কোনো জাতি হিসেবে দায় থেকে থাকে, নাগরিক হিসেবে, সরকার হিসেবে, রাষ্ট্র হিসেবে, তাহলে এই দায় কৃতজ্ঞতা আমাদের প্রকাশ করা উচিত যারা জীবন দিয়েছেন ওই অভ্যুত্থানে, তাদের প্রতি, এবং তার আগে যারা সংগ্রামে ছিলেন, ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন, এবং এই 36 দিনে যারা আহত হয়েছেন তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি। আর বাকি সবাই আসলে এই আন্দোলনে অংশ নিয়েছেন। এক স্বৈর শাসকের বিরুদ্ধে বাকি সবাই সমান কৃতিত্বের দাবিদার।
দ্বিতীয় কথা হচ্ছে যে অবশ্যই আমরা আমাদের মুক্তিযুদ্ধ জুলাই এবং 90 কোনোটিকেই অস্বীকার করতে পারি না এবং সবগুলি আমাদের ইতিহাসের অংশ। তবে কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধের সঙ্গে বাকিগুলো মেলানো যাবে না এবং আমরা যেন মুক্তিযুদ্ধ যেমন কারণ একার নয়, জুলাইও কারো একার নয়, 90ও কারো একার ছিল না, সেটা যেন আমাদের সবার মাথার মধ্যে থাকে। এই বিষয় নিয়ে বিতর্ক তৈরি করার বা ধোয়াটে একটা ভাব তৈরি করা আসলে কারোর জন্যই খুব একটা কল্যাণকর হবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।